আজও পৃথিবীতে নেপোলিয়নকে অনেকেই নায়ক মনে করেন। 1821 সালে মাত্র 51 বছর বয়সে মারা গেলেন নেপোলিয়ন। 1812 সাল, ইউরোপের সবচেয়ে শক্তিশালী মানুষ ঘোড়ার পিঠে বসে আছেন, সামনে মস্কো, 6 লক্ষ সৈন্য তার পেছনে, পুরো পৃথিবী তাকে ভয় পায়। কিন্তু সেই মুহূর্তে তার মাথায় ভেতরে একটা চিন্তা, আমি অজেয়, আমাকে কেউ থামাতে পারবে না। এই একটা চিন্তা, এই একটা বিশ্বাস একটা গোটা সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। আজকের দ্য বিং ইনসাইডে আমরা ঢুকব ইতিহাসের সবচেয়ে নাটকীয় পতনের গল্পে। একজন মানুষ যিনি শূন্য থেকে উঠে এসেছিলেন, ইউরোপ জয় করেছিলেন, কিন্তু নিজের অহংকারকে জয় করতে পারেননি। নেপোলিয়ন বোনাপার্ট, ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে করুণ পরিণতির গল্প। শূন্য থেকে সম্রাট, যে উত্থান রূপকথাকেও হার মানায়। 1769 সাল, ভূমধ্যসাগরের একটি ছোট্ট দ্বীপ কার্সিকা, সেখানে জন্ম নিলেন এক সাধারণ পরিবারের ছেলে। কার্সিকা তখন সবেমাত্র ফ্রান্সের অধীনে এসেছে। নেপোলিয়নের পরিবার ইতালীয় বংশোদ্ভূত, ফরাসি ভাষাও তার ঠিকমতো আসতো না শুরুতে। স্কুলের সহপাঠীরা তাকে নিয়ে হাসত, বিদেশি উচ্চারণ, খাটো উচ্চতা, দরিদ্র পরিবার। কিন্তু এই ছেলের মাথার ভেতর ছিল এক অদ্ভুত আগুন। গণিত, ইতিহাস, সামরিক কৌশল সব কিছু সে গিলে খেত। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হলো। পুরো ফ্রান্স তখন উথাল পাথাল, রাজতন্ত্র ভেঙে পড়ছে, নতুন শক্তির জন্ম হচ্ছে। আর এই বিশৃঙ্খলার মাঝেই নেপোলিয়ন খুঁজে নিলেন তার সুযোগ। মাত্র 24 বছর বয়সে ব্রিগেডিয়ার জেনারেল, 30 বছরে ফ্রান্সের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ফার্স্ট কনসাল, 35 বছরের সম্রাট। এই উত্থান শুধু প্রতিভার গল্প নয়, এটা ছিল অসাধারণ পরিশ্রম, তীক্ষ্ণ বুদ্ধি আর মানুষের মনোবিজ্ঞান বোঝার অলৌকিক ক্ষমতার গল্প। নেপোলিয়ন তার সৈন্যদের নাম মনে রাখতেন, যুদ্ধের মাঠে নিজে সামনে থাকতেন, তার জন্য মানুষ মরতে রাজি ছিল। কিন্তু এই একই মানুষ, যিনি অন্যের মতো এত ভালো বুঝতেন, নিজের মনের সবচেয়ে বিপজ্জনক দিকটা কখনো দেখতে পারেননি, তার অহংকার। ক্ষমতার নেশা যখন সীমা ভুলে যায় সম্রাট। 1804 সাল, নটরডেম ক্যাথেড্রাল, প্যারিস। পোপ পিয়াস সপ্তম নিজে এসেছেন নেপোলিয়নকে মুকুট পরাতে। কিন্তু মুকুট পরানোর ঠিক মুহূর্তে নেপোলিয়ন পোপের হাত থেকে মুকুটটা নিজেই নিয়ে নিলেন এবং নিজের মাথায় নিজেই পড়লেন। পুরো ইউরোপ অতবাক। এই একটা মুহূর্ত নেপোলিয়নের মনের ভেতরটা দেখিয়ে দেয়। তিনি বলতে চাইলেন, আমার ক্ষমতা কারোর দেওয়া নয়, আমি নিজেই নিজের ঈশ্বর। এরপর থেকে নেপোলিয়নের চারপাশে যারা ছিলেন তারা সত্যি কথা বলতে ভয় পেতেন। যে উপদেষ্টা একটু দ্বিমত করতেন তাকে সরিয়ে দেওয়া হতো। যে জেনারেল বলতেন এই যুদ্ধ ঝুঁকিপূর্ণ, তাকে কাপুরুষ বলা হতো। নেপোলিয়নের দরবারে পরিণত হলো একটা ইগো চেম্বারে, যেখানে শুধু একটাই কথা শোনা যেত, আপনি সর্বশ্রেষ্ঠ। এবং নেপোলিয়ন সেটা বিশ্বাস করতে শুরু করলেন। এখানেই লুকিয়ে আছে পতনের বীজ। ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্টসন লিখেছেন, নেপোলিয়নের সামরিক প্রতিভা ছিল অতুলনীয়, কিন্তু 1807 সালের পর থেকে তার সিদ্ধান্তগুলো ক্রমশ বাস্তবতা থেকে দূরে সরে যেতে থাকে, কারণ তিনি আর কারোর কথা শুনতেন না। স্পেনের ফাঁদ, অহংকারের প্রথম মূল্য। 1808 সাল, নেপোলিয়ন সিদ্ধান্ত নিলেন স্পেন দখল করবেন। কেন? কারণ তিনি চাইলেন ইউরোপের প্রতিটি সিংহাসনে তার পরিবারের কেউ বসবে। স্পেনের সিংহাসনে বসালেন নিজের ভাই জোসেফকে, কিন্তু স্পেনের মানুষ মানল না। শুরু হলো গরিলা ওয়ার। এই যুদ্ধে নেপোলিয়নের কোনো অভিজ্ঞতা ছিল না। তিনি জানতেন খোলা মাঠে সারিবদ্ধ যুদ্ধ কিভাবে জিততে হয়, কিন্তু গ্রামে গ্রামে লুকিয়ে থাকা স্পেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে ফরাসি সেনা হিমশিম খেতে লাগলো। 6 বছর ধরে চলল এই যুদ্ধ। প্রায় 30 লক্ষ ফরাসি সৈন্য প্রাণ হারালো। নেপোলিয়ন নিজেই পরে বলেছিলেন, স্পেনের ঘাঁটি আমাকে ধ্বংস করেছে। কিন্তু সতর্কবার্তা পেয়েও তিনি থামেননি, কারণ অহংকার কখনো পিছু হটতে শেখায় না। তো মস্কোর তুষার, সবচেয়ে বড় ভুলের গল্প। 1812 সাল, রাশিয়া। এটাই ইতিহাসের সবচেয়ে আলোচিত সামরিক বিপর্যয়। নেপোলিয়নের উপদেষ্টারা বলেছিলেন, রাশিয়ায় যাবেন না, শীতকাল আসছে, সরবরাহ লাইন দুর্বল হবে, রাশিয়ানরা পিছু হটতে থাকবে এবং আমরা ফাঁদে পড়ব। নেপোলিয়ন শুনলেন না। 6,24,000 সৈন্য নিয়ে রাশিয়ায় ঢুকলেন। রাশিয়ানরা লড়াই করল না, পিছু হটল এবং যাওয়ার সময় সবকিছু পুড়িয়ে দিল, ফসল, গ্রাম, শহর। ফরাসি সেনাদের খাবার নেই, জল নেই, তারপরও নেপোলিয়ন এগিয়ে গেলেন।
সেপ্টেম্বরে মস্কো পৌঁছালেন, কিন্তু মস্কো তখন শূন্য। রাশিয়ানরা নিজেরাই মস্কো পুড়িয়ে দিয়েছিল, যাতে ফরাসিরা কিছু না পায়। নেপোলিয়ন ১ মাস অপেক্ষা করলেন, ভাবলেন রাশিয়ার জার আলেকজান্ডার আলোচনায় আসবেন, কিন্তু আলেকজান্ডার এলেন না। অক্টোবরে শীত নামল, তাপমাত্রা -35 ডিগ্রি। পিছু হটার সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ফেরার পথে প্রতিদিন হাজার হাজার সৈন্য মারা যেতে লাগলো, ঠান্ডায়, অনাহারে, রাশিয়ান আক্রমণে। ৬ লক্ষের বেশি সৈন্য নিয়ে গিয়েছিলেন, ফিরে এলো মাত্র ১ লক্ষের কিছু বেশি। বাকিরা মাটিতে মিশে গেল রাশিয়ার তুষারের নিচে। এই একটা অভিযান নেপোলিয়নের অপরাজয় ভাবমূর্তি চুরমার করে দিল। ওয়াটারলু শেষের যুদ্ধ। ১৮১৫ সাল নেপোলিয়নকে একবার নির্বাসনে পাঠানো হয়েছিল এলবা দ্বীপে, কিন্তু তিনি ফিরে এলেন। ইউরোপ আবার কাঁপল, কিন্তু এবার নেপোলিয়ন আর আগের নেপোলিয়ন নন। শরীর ক্লান্ত, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে গেছে। ঐতিহাসিকরা বলেন তিনি তখন গুরুতর অসুস্থ ছিলেন। ১৮ জুন ১৮১৫, ওয়াটারলু, বেলজিয়ামের একটি ছোট্ট গ্রাম। ব্রিটিশ ও প্রুশিয়ান বাহিনীর বিরুদ্ধে নেপোলিয়নের শেষ যুদ্ধ। সেই যুদ্ধে নেপোলিয়ন জেনারেল গ্রুসি একটি সিদ্ধান্তের ভুলে প্রুশিয়ান বাহিনীর আটকাতে পারলেন না। ওয়েলিংটনের ব্রিটিশ বাহিনী টিকে রইল। সন্ধ্যা নামার আগেই ফরাসি সেনা ভেঙে পড়ল। নেপোলিয়ন যুদ্ধের মাঠে ছেড়ে পালালেন। এবার আর এলবা নয়, তাকে পাঠানো হলো সেন্ট হেলেনা দ্বীপে, আটলান্টিক মহাসাগরের মাঝখানে, আফ্রিকান উপকূল থেকে ২,০০০ কিলোমিটার দূরে। এখান থেকে পালাবার কোনো পথ নেই। নির্বাসনে সম্রাট, শেষ দিনগুলোর করুণ সত্য। সেন্ট হেলেনা পৃথিবীর সবচেয়ে একাকী দ্বীপগুলোর একটি। এখানে নেপোলিয়ন কাটালেন তার শেষ ৬ বছর। যে মানুষ একসময় ইউরোপের ৭ কোটি মানুষের জীবন নিয়ন্ত্রণ করতেন, তিনি এখন বন্দী একটি ছোট্ট দ্বীপে। কিন্তু এই নির্বাসনে নেপোলিয়ন একটা অদ্ভুত কাজ করলেন। তিনি লিখলেন নিজের স্মৃতিকথা, নিজের যুদ্ধের বিবরণ, নিজের দর্শন, এবং এই লেখায় তিনি নিজেকে উপস্থাপন করলেন ইউরোপের মুক্তিদাতা হিসেবে, বিপ্লবের বাহক হিসেবে। এটা ছিল তার শেষ বিজয়, ইতিহাসের আখ্যান নিয়ন্ত্রণ, এবং আশ্চর্যজনকভাবে তিনি সফল হয়েছিলেন। আজও পৃথিবীতে নেপোলিয়নকে অনেকেই নায়ক মনে করেন। ১৮২১ সালে মাত্র ৫১ বছর বয়সে মারা গেলেন নেপোলিয়ন। মৃত্যুর কারণ নিয়ে আজও বিতর্ক আছে। কেউ বলেন পেটের ক্যান্সার, কেউ বলেন আর্সেনিক বিষ প্রয়োগ, কিন্তু যেটা নিয়ে কোনো বিতর্ক নেই সেটা হলো তার পতনের কারণ।